হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই পেপারটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের জন্য একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা 2023 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি, ভারতের আইন ব্যবস্থায় ব্যক্তিগত আইন বলতে কি বোঝো? তার সঙ্গেই আছে ভারতীয় আইন ব্যবস্থায় দ্য মুসলিম ওম্যান প্রোটেকশন রাইট অন ম্যারেজ অ্যাক্ট 2019 এবং হিন্দু ফ্যামিলি অ্যাক্ট যেটা আছে 2005, এই আইনের গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে ফৌজদারি আইন সবার জন্য সমান হলেও পারিবারিক ও সামাজিক রীতিনীতির ক্ষেত্রে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের জন্য পৃথক আইন ব্যবস্থা রয়েছে, ব্যক্তিগত আইন নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ ও আইনসভা নারীর অধিকার রক্ষা এবং লিঙ্গ বৈষম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তিগত আইনগুলোকে উল্লেখযোগ্য সংস্কার এনেছে। এই প্রসঙ্গে 2019 সালে 3 তালাক বিরোধ আইন এবং 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইন বিশেষ গুরুত্বপূর্ণ। এবারে ব্যক্তিগত আইন বা পার্সোনাল লয়ের ধারণা। ব্যক্তিগত আইন কাকে বলে, কি সেটা এবার বোঝো। ভারতে আইনি কাঠামোতে ব্যক্তিগত আইন বলতে সেই সব বিধানকে বোঝায় যা কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের সদস্যদের একান্ত পারিবারিক বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। আর এই আইনগুলির মূলত ধর্মীয়, স্বাস্থ্য ও প্রথা ভিত্তিক। এখানে কি বলা হচ্ছে তারপর দেখো বিষয়বস্তু। বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও ভরণ পোষণ, এই বিষয়গুলো ব্যক্তিগত আইনের আওতাভুক্ত। তারপরে কি বলা হচ্ছে দেখো প্রয়োগ। যেমন হচ্ছে হিন্দুদের জন্য হিন্দু বিবাহ আইন, মুসলমানদের জন্য শরীয়ত আইন বলবৎ থাকে। সংবিধানের 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা থাকলেও বর্তমানে ভারতে ব্যক্তিগত আইনের ভিত্তিতেই পারিবারিক বিচার সম্পন্ন হয়। এবারে প্রথম যে পোর্শনটা ছিল দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট 2019 এর গুরুত্ব দেখো। এখানে গুরুত্বগুলো দেখে নাও। এর গুরুত্ব হচ্ছে কি দেখো, 1 নম্বর হচ্ছে তালাকের অপরাধীকরণ ও শাস্তি। ঠিক আছে, অপরাধীকরণ ও শাস্তি। এই আইনের মাধ্যমে তাৎক্ষণিক 3 তালাক মুখে বা লিখিতভাবে দেওয়াকে সম্পূর্ণ অবৈধ এবং জামিন অযোগ্য ফৌজদারি অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে স্বামীর 3 বৎসর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। দ্বিতীয় বলা হচ্ছে দেখো ভরণ পোষণের অধিকার। এই আইনে ক্ষতিগ্রস্ত নারী এবং তার নাবালক সন্তানরা স্বামীর কাছ থেকে জীবন ধারণের জন্য খরপোশ বা সাবজিস্টেন্স অ্যালায়েন্স পাওয়ার আইনগত অধিকার পেয়েছেন। তারপর 3 নম্বর পয়েন্ট, সন্তানদের হেফাজত ও কাস্টাডি। বিবাহ বিচ্ছেদের পরিস্থিতি উদ্ভব হলে নাবালক সন্তানের হেফাজত মায়ের কাছেই থাকবে বলে এই আইনে সুনিশ্চিত করা হয়েছে, যা নারীর মাতৃত্বকালীন অধিকার রক্ষা করে। এবার পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব, হিন্দু উত্তরাধিকার আইন 2005 এর গুরুত্ব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে দেখো হিন্দু সমাজ ব্যবস্থায় বিশেষত হিন্দু অবিভক্ত পরিবার এর সম্পত্তি, ঠিক আছে, অবিভক্ত পরিবার এর সম্পত্তিতে নারীদের বঞ্চনা দূর করতে 1956 সালের আইনটি সংশোধন করে 2005 সালে একটি নতুন আইন আনা হয়। এর গুরুত্ব অপরিসীম। এখানে গুরুত্বগুলো বলা হচ্ছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সহ অংশীদার বা কোপারসেনার্স। এখানে কি বলা হচ্ছে দেখো সহ অংশীদার, এটাই বলবে তোমরা। এর স্বীকৃতি। এই আইনের সবচেয়ে বড় দিক হলো একটি কন্যা সন্তানকে পুত্র সন্তানের মতোই পৈতৃক সম্পত্তির সমান অংশীদার বা কোপারসেনার এর মর্যাদা দিতে হবে, অর্থাৎ জন্মসূত্রে মেয়েরা এখন পারিবারিক সম্পত্তির অধিকারী। 2 নম্বর হচ্ছে সম্পত্তির ভাগের অধিকার ও দায়ভার। একজন মেয়ে
এখন ভাইয়ের মতোই পৈতৃক সম্পত্তির বাটোয়ারা বা ভাগ চাইতে পারেন, পাশাপাশি পৈতৃক সম্পত্তির সূত্রে প্রাপ্ত পরিবারের ঋণের দায়ভারও তাকে সমানভাবে বহন করতে হয়। লিঙ্গ বৈষম্য ও অর্থনৈতিক ক্ষমতায়ন। আগে মনে করা হতো বিয়ের পর মেয়েরা অন্য পরিবারের সদস্য হয়ে যায়। এই আইন সেই ধারণা ভেঙে দিয়ে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বন ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করেছে। উপসংহার। পরিশেষে বলা যায়, ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোতে ব্যক্তিগত আইন ধর্মীয় স্বাধীনতার অংশ হলেও তা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী হতে পারে। 2019 সালের মুসলমান মহিলার সুরক্ষা আইন, 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইন উভয়ই প্রমাণ করে যে ভারতীয় আইন ব্যবস্থা রক্ষণশীলতা কাটিয়ে ক্রমশ প্রগতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। আর এই সংস্কারগুলো শুধুমাত্র আইনি পরিবর্তন নয়, বরং সমাজে নারীর প্রকৃত ক্ষমতায়ন ও সমমর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি শক্তিশালী মাইলফলক। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।